শহরের নামকরা ফেমাস মিডিয়া হাউসের মালিক এবং কোটি টাকার বিজনেসম্যান জয় দেশে তার সবকিছু একেবারে বিক্রি করে দিয়ে কোনো উন্নত ফরেন কান্ট্রিতে গিয়ে পরিবার নিয়ে হাসি খুশিতে সেখানে শিফট হয়ে যায়। দিনকাল ভালোই যাচ্ছিল কি এর মধ্যেই একদিন দেশ থেকে তার কাছে একটা কল আসে, আর শুধুমাত্রই একটা কলেই তার পুরো জীবন উলটপালট করে দেয়। কোনো এক হ্যাকার তাকে কল করে চ্যালেঞ্জ করতে শুরু করে যে আগামী 10 ঘন্টার মধ্যেই সে তাকে একদম বরবাদ করে দেবে। এরপর থেকে বেরিয়ে আসতে শুরু করে জয়ের অতীতের এমন এমন সব কালো ঘটনা, যে ঘটনাগুলো আপনাকে ঝটকার পর ঝটকা দিয়ে যাবে। আর শেষের টুইস্ট তো একদম মাথা নষ্ট। বলছি সদ্য মুক্তি পাওয়া তেলেগু সাসপেন্স থ্রিলার মুভি ড্রাইভের কথা। মুভি শুরু হয় একটা ব্যাক স্টোরির মধ্য দিয়ে। অনেক বছর আগের কথা, সঞ্জীব রেড্ডি নামের একটা লোক একটা নিউজপেপার ছাপানোর অফিস চালু করেছিল। সঞ্জীব রেড্ডি তার প্রকাশ করা সেই নিউজপেপারগুলোতে সবসময় জনগণের হকের জন্যই, তাদের ন্যায়ের জন্যই কথা বলত। মানে সবসময় সে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলত, যার জন্য সবাই তার এই নিউজপেপার অনেক পছন্দ করত। এই সঞ্জীব রেড্ডিরই ছিল একটা ছেলে, যার নাম হচ্ছে জয়দেব। জয়দেব একজন আর্মি অফিসার। এরপর সঞ্জীব রেড্ডির মৃত্যুর পর তার ছেলে জয়দেব সেই তার বাবার নিউজপেপারের অফিসটা চালাতে শুরু করে। এখন জয় তাদের এই নিউজপেপার হাউসকে পুরো একটা বিজনেসের চোখে দেখত। দেখতে দেখতে তাদের নিউজপেপারের অফিসটা অনেক বড় হয়ে গেছে, অনেক নাম কামিয়ে নিয়েছে। আর একদিন গিয়ে জয় সিদ্ধান্ত নেয় সে তাদের এই মিডিয়া হাউসকে, অর্থাৎ নিউজপেপার অফিসকে বড় একটা গ্রুপের কাছে বিক্রি করবে। এরই সাথে সাথে ইন্ডিয়াতে যত তাদের প্রপার্টি আছে এখানে সব কিছু একেবারে বিক্রি করে দিয়ে চিরতরের জন্য লন্ডন শিফট হয়ে যাবে। এখন এই যে তাদের মিডিয়া হাউস বিক্রির বিষয়টা, জয়দেব এটা একদমই সিক্রেট রাখে, কারণ সেটা বিক্রি করার ডিলটা করেছিল অপোজিশন পার্টির এক লিডারের সাহায্যে। তাই যদি রুলিং পার্টির লোকজন এটা জানতে পারে, তাহলে জয়ের উপর অনেক আইনি প্রেশার আসবে। তাই সে কাজগুলো একদম সিক্রেটলি সবকিছু ব্যবস্থা করে হলিডের নাম দিয়ে অন্য আরেক ফরেন কান্ট্রিতে গিয়ে আপাতত সেখানে থাকতে শুরু করে। আর ওখানে থেকে সে তার মতো করে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে যায়। অর্থাৎ সে এমনভাবে সবাইকে এটাই দেখায় যে এখনও সে তাদের ওই মিডিয়া হাউসের এমডি, অর্থাৎ সেটা তাদের কন্ট্রোলে আছে। সিদ্দিকী নামের এই লোকটাই জয়েল ইন্টারভিউ নিত, আর তারা প্ল্যানিং করে এমনভাবে সব করত শুধুমাত্র পজিটিভ কথাবার্তাগুলোই তারা মানুষের সামনে প্রচার করত। যাই হোক, আজকেও ইন্টারভিউ শেষে জয়ের ওয়াইফ শেয়া তাকে কল করে। জয়রা বর্তমানে জার্মানিতে আছে, তবে জয় তার কাজের উদ্দেশ্যে তার ফ্যামিলি থেকে একটু দূরে অন্য শহরে আছে। জয়ের একটা ছেলেও আছে। ভিডিও কলে বলছিল, বাবা তুমি কবে আসবে? জয় বলে, বেটা তোমার জন্য নতুন একটা খেলনা বুক করেছি, সেগুলো তোমার কাছে পৌঁছালে ওগুলো দিয়ে তুমি খেলতে থাকো, রাতের দিকে আমি তোমাদের কাছে পৌঁছে যাব। এ বলে জয় তার ওয়াইফ শেয়াকে এটা বলে যে লন্ডন যাওয়ার সবকিছু কমপ্লিট করে নিচ্ছি, আর কিছুদিনের মধ্যে আমরা সেখানে শিফট হয়ে যাব। তারপর আমি, তুমি, আমাদের বাচ্চা, আমরা অনেক হাসি খুশিতেই সেখানে দিন পার করব। এভাবে কথা বলে কল রাখার পর জয় তার গাড়িতে বসে কোথাও যেতে শুরু করে। একটু পর একটা কফি শপের দিকে আসে। ও সময় জয়ের কাছে গ্রুপ কল আসে। জয়ের দুই জানেজিগার বেস্ট ফ্রেন্ড ইন্ডিয়া থেকে কল করেছে। এর মধ্যে একজন হচ্ছে অ্যাক্টর, অর্থাৎ মুভিতে কাজকাম করে। আরেকজন যে চশমা দেওয়া সে ডক্টর। তো কলে তারা কিছুক্ষণ তাদের হালচাল, কাজের কি অবস্থা এগুলো নিয়ে কথা বলছিল। এরই সাথে এটাও যে তিনজন একসাথে হয়েছে অনেকদিন হয়ে যাচ্ছে, সামনে একসাথে হওয়ার কোনো একটা প্ল্যান বানানো যাক। যেহেতু জয়রা কিছুদিনের মধ্যে লন্ডন শিফট হচ্ছে, তো সেখানে তারা তিনজন একসাথে হবে, পার্টি করে চিল করবে বলে। এদের কাছ থেকে কল রাখার পর জয় তার বডিগার্ডদের বলে দেয় যে তোমরা এখন আসতে পারো, বাকি পথ আমি নিজে ড্রাইভ করে চলে যেতে পারবো। এ বলে জয় তার বডিগার্ডগুলোকে পাঠিয়ে দিয়ে সে নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা হায়দ্রাবাদে একজন হ্যাকারকে দেখি, যে কিনা জয়ের উপর নজর রাখছিল। দেখা যায় জয়কে সে কল করে বলতে শুরু করে, জয় তুমি চাইলে আমাকে 5 সেটও বলতে পারো। আর হ্যাঁ শোনো, তুমি এত ইজিলি সবকিছু প্ল্যান বানিয়ে যে হাসি খুশিতে যাচ্ছ, আর তোমার যে একটা গা ছাড়া ভাব, বিশ্বাস করো তোমার ড্রাইভ শেষ হতে হতেই আমি তোমার এই সব কিছু একেবারে রাস্তায় নিয়ে আসব। এর এসব কিছু শুনে জয় কোনো প্র্যাঙ্ক কল মনে করে কল কাট করে দেয়। এর সাথে এ যেন তাকে আবার কল করে ডিস্টার্ব না করে, সেজন্য সে মোবাইলটাও সুইচ অফ করে দেয়। এখন এটা করার একটু পরেই সেই হ্যাকার এবার জয়ের গাড়িতে কল করতে শুরু করে, তাও আবার ভিডিও কল। এটা দেখে জয় তো শক যে তুমি আমার গাড়িতে কিভাবে কল করতে পারো। হ্যাকারটা বলে, পরের বার যদি তুমি আমার কল কাট করেছো তাহলে আমার অনেক রাগ হবে। জয় বলে, তো তুমি কি বলতে চাও, আমার কি করবে তুমি? হ্যাকার বলে, ওয়াও জয়, তুমি 1 কোটি টাকার প্রশ্ন করেছো। জয় বিরক্ত হয়ে আবারও কল কাট করে দেয়, যার পরপরই জয়ের মোবাইলে একটা মেসেজ আসে।
আর জয় এখানে মেসেজটাতে দেখে তার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা গায়েব। কেউ তার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা উইথড্র করে নিয়েছে। এটা করার পর হ্যাকারটা তাকে আবারও কল দেয়। জয় বলে, আমার অ্যাকাউন্ট থেকে তুমি আমার টাকা নিয়েছো, দাঁড়াও, তোমার কমপ্লেন্ট আমি পুলিশে দিচ্ছি। হ্যাকারটা বলে, পুলিশকে কল করে কি বলবে? আর তাছাড়াও তুমি তো শত কোটি কোটি টাকার ডিল করেই ওখানে গিয়ে ঘাপটি মেরে বসে আছো। সেই শত কোটি কোটি টাকার মধ্য থেকে মাত্র 1 কোটি টাকাই তো গেল। এখন যদি পুলিশের কাছে কমপ্লেন দিতে যাও, তাহলে পুলিশ উল্টো তোমাকেই জিজ্ঞাসাবাদ করবে। যা আগে বলো, অ্যাকাউন্টে তোমার অত টাকা কোত্থেকে কিভাবে আসলো, কে দিয়েছে, কার সাথে ডিল করেছো? তখন তো ধীরে ধীরে তোমার সব পর্দা সামনে চলে আসবে। বিশ্বাস করো, তোমার সব কিছু আমি জানি। তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন। প্রথম দিকে তো অনেক সৎভাবেই নিউজ পেপারটা রান করেছিল, কিন্তু কিছু বছর পার হতেই পলিটিক্যাল প্রেশার এসে উনিও কারাপ্ট হয়ে গেছিলেন। কিন্তু তুমি তো শুরুটাই করেছো কারাপ্ট হয়েই। তোমার বাপকে তুমি একদম ছাড়িয়ে গেছো। শুধু কারাপশনেই তুমি থেমে থাকোনি, মিথ্যা, বিশ্বাসঘাতকতা, ধোঁকাবাজি সব কিছুতে একদম টপ করে গেছো। মিডিয়া হাউস বিক্রি করার যে ডিলটা তুমি করে এসেছো না, তার সব কপি আমার কাছে আছে। অলরেডি আমি তোমার একটা ভিডিও মিডিয়ায় রিলিজ করে দিয়েছি। এখন আরামের এই জার্নিটা উপভোগ করো। করার জন্য রেডি হয়ে যাও। এখানে সত্যিই নিউজ চ্যানেলের মধ্যে জয়ের ওই ভিডিওগুলো ফাঁস হয়ে যায়। অর্থাৎ সিক্রেটলি একটা ন্যাশনাল গ্রুপের কাছে মিডিয়া হাউস বিক্রি করে দেওয়ার যে ডিলটা করেছে, তার সবকিছু ভিডিও, সব প্রমাণগুলো ফাঁস করে দিয়েছে হ্যাকার। এখন এটা করাতে এতদিন ধরে জয়ের যে ইমেজটা ছিল, ওটার ভ্যালু এখন টোটালি জিরোতে। এসবের পর ওই সিদ্দিকী জয়কে কল করে এসবের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে যে এই নিউজগুলো কিভাবে লিক হলো। এখন তো তোমার সাথে সাথে আমাদের ইমেজও গেল। হয়তো অপোজিশন পার্টির কেউ এসব করেছে। জয় বলে, না সিদ্দিকী, এটা তাদের কাছে না, এটা কোনো হ্যাকার করছে। সিদ্দিকী বলে, ওটাই তো, হয়তো তারা কোনো হ্যাকারকে ভাড়া করে এসব করেছে। জয় বলে, ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। এখানে সিদ্দিকী জয়কে তাড়াতাড়ি কিছু ব্যাংক স্টেটমেন্ট পাঠাতে শুরু করে এই ট্রানজ্যাকশনগুলো দিয়ে। জয় এখন পর্যন্ত অনেক বড় বড় স্ক্যাম করে আসছে, ফাউন্ডেশনের নাম দিয়ে, ব্র্যান্ড করার নাম করে। আসলে ট্রানজ্যাকশনগুলো ওই হ্যাকারটাই সিদ্দিকীকে পাঠিয়েছে, যেগুলো সিদ্দিকী এখন জয়কে দেখাচ্ছে। একটু পরে হ্যাকারটা আবার জয়কে কল করে জিজ্ঞাসা করে যে কে তুমি, আর এগুলো কার কথাই করছো, কেন করছো, এর বদলে কি চাও তুমি, কত টাকা চাও? হ্যাকারটা বলে, আরে বোকা, এগুলো টাকার জন্য নয় রে, টার্গেট পূরণ করার জন্য। আর টার্গেট হচ্ছে তুমি। তুমি তো সবেমাত্র তোমার জার্নি শুরু করেছ। একটু অপেক্ষা করো আর ড্রাইভিং কন্টিনিউ রাখো, এখনও তো অনেক কিছুই বাকি আছে। এইসবের চক্করে জয় এদিকে ড্রাইভিং করতে করতে একটা সিগন্যাল এসে তার সামনে থাকা গাড়িটাকে একটু করে লাগিয়ে দেয়। তাই সেই গাড়ির মহিলা এসে জয়কে অনেক বকাঝকা করতে শুরু করে। জয় তাকে সরি টরি বলে শান্ত করিয়ে বলে যে একটু অপেক্ষা করো, আমি তোমার ক্ষতিপূরণ দিচ্ছি। মহিলাও বলে, ঠিক আছে, আমাকে ফলো করে সামনের স্টেশনে আসো। এদিকে ওই হ্যাকার তখন লাইনে ছিল, বলে, কি তোমায় বলেছিলাম না একটু কেয়ারফুলি ড্রাইভ করো, ওই মহিলাকে বাদ দাও, তুমি আমার কথা ফলো করে যাও। এই বলেই হ্যাকারটা মুহূর্তের মধ্যেই সেখানে জয়দের রাস্তার সিগন্যালটাকে হ্যাক করে সেখানে উল্টাপাল্টা করে দেয়। এখন জয়ের সামনে থাকা সে মহিলা এই উল্টাপাল্টা সিগন্যাল ফলো করতে গিয়ে সামনে চলে গেলে অপর দিক থেকে অন্য একটা গাড়ি সে তাকে উড়িয়ে দিয়ে চলে যায়। অর্থাৎ এটা হ্যাকারটাই করেছে। এখন এই দৃশ্য দেখে জয়ের তো একদম হুঁশি উড়ে যায়, বলে, কি করলে কি তুমি? এ তো একজন নির্দোষ, তাকে কেন মারলে? হ্যাকারটা বলে, তাকে আমি মারিনি, তুমি মেরেছ। যদি তুমি কেয়ারফুলি ড্রাইভ করতে, তাহলে সে মরত না। এরপর এখানে হ্যাকারটা জয়কে তার বাবা এবং তার অনেকগুলো কালো ধান্দার ব্যাপারে বলতে শুরু করে, যেগুলো জয়রা আলাদা আলাদা দেশে লুকিয়ে রেখেছে। এই কথাগুলো জয় ছাড়া তেমন আর কেউই জানে না। এখন হ্যাকার কিভাবে জানল? সে তো জয়ের পুরো কুণ্ডলী একেবারে বের করে নিয়েছে। যা দেখে জয় তো একদম শক। হ্যাকারটা তাকে বলে, তোমার মতো লোকেরা শুধু টাকা কামিয়ে যাচ্ছে, আর আমি এসেছি সেগুলোকে ব্যালেন্স করতে। মিডল ক্লাস আর গরিব লোকেরা যেখানে ছিল, তারা এখনও ওইখানেই রয়ে গেছে। তোমার মতো লোকেরা একদম তাদের চুষে লুটে পড়ে খেয়ে চলে গেছে একদম। তাই আমি আবারও তোমাদের মতো লোকের থেকে সেই টাকাগুলো নিয়ে ব্যালেন্স করতে চাই। তোমাদের মতো লোকের একজনের থেকে যে পরিমাণ কালো অর্থ রয়েছে, সেগুলো দিয়ে 10টা রাজ্য একেবারে আরামসে চালিয়ে দেওয়া সম্ভব। এবার বুঝলে তো, আমি সেগুলোকে সমান সমান করার জন্য এসেছি। এসব কিছু শুনে জয় কল কেটে তাড়াতাড়ি তারা এমপ্লয়িকে কল করে বলে যে তাদের এই গোপন ডেটাগুলো কিভাবে লিক হয়েছে। তাই এমপ্লয়িরা বলে, স্যার, আমাদের সার্ভারে তো এরকম সন্দেহজনক কিছুই দেখতে পাচ্ছি না, আমাদের এখান থেকে কিছু লিক হয়নি। হয়তো হ্যাকারটা আপনার পার্সোনাল ল্যাপটপ বা আপনার মোবাইল বা এরকম কিছু হ্যাক করে নিয়েছে হবে, যার সাহায্যে সে আপনার উপর নজর রেখে সব ইনফরমেশন কালেক্ট করছে। এদিকে জয়ের ওয়াইফ, সেও জয়ের ব্যাপারে ওই নিউজটা দেখার পর জয়কে কল করে জিজ্ঞাসা করে যে নিউজে কি বলছে, কে এসব? জয় তাকে একটা বলে দেয় যে এগুলো অপোজিশন পার্টির চাল,
তুমি এগুলো ইগনোর করো, কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছাচ্ছি। এসব বলে কল কেটে জয় তার লোক সিদ্দিকীকে কল দেয়, বলে, আচ্ছা আমাদের মিডিয়া হাউস তো এখন আমরা সেল করে দিয়েছি, তাই এসবের মাথা ব্যথাটাও ওই গ্রুপেরই, তাই না? আমাদের কেন এত প্যারা নিতে হচ্ছে? সিদ্দিকী বলে, স্যার, যে এগ্রিমেন্টটা হয়েছে আমরা তখন সেটা ভালো মতো পড়িনি। এগ্রিমেন্টে পরিষ্কার করে লিখে দিয়েছে পরে চাইলে তারা ডিলটা ক্যান্সেল করতে পারবে। আর এখন আমাদের মিডিয়া হাউসের নাম তো খারাপ হয়ে গেছে, তাই এটা কিনে গ্রুপের আর কি ফায়দা হবে? উপর থেকে তারা টাকা দেওয়ার কথা বলেছিল 4 কিস্তিতে, এর মধ্যে থেকে মাত্র 1 কিস্তি করে তো টাকা দিল, আর 3 কিস্তি বাকি। আমরা তো একদম পথে বসতে চলেছি। এইসব কিছু শুনে জয়ের টেনশনের তো একদম শেষ নেই। সিদ্দিকী বলে, আমার মনে হয় এই হ্যাকার আপনাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার উপর নজর রাখছে। এটা শুনে জয় তাড়াতাড়ি তার গাড়ি সাইডে লাগিয়ে তার সব ডিভাইসগুলো একদম অফ করে দেয়, মোবাইল সিম, গাড়িতে কলের সিস্টেম, সব কিছুই। এটা করার পর সে ওখানে একটা দোকানে গিয়ে ছোট থেকে একটা মোবাইল আর নতুন আরেকটা সিম কিনে নেয়। এই সিম দিয়ে সে শুধুমাত্র তার একদম ক্লোজ যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট রাখে। এটা করার পর সে অন্য একটা জায়গায় এসে হায়দ্রাবাদে তার পরিচিত একজন লোকের কাছে কল করে, যে লোকটা ছিল একজন লয়ার। তার বাবার একদম খাস লোক। জয়দের কালো টাকা, কালো ধান্দা, এসব কিছুর ব্যাপারে এই লয়ারটাও জানে। লয়ারটা জয়কে বলে, এগুলো যদি পাবলিকের সামনে আসে না, তাহলে সব একেবারে শূন্য হয়ে যাবে। এসব থেকে বাঁচার একটা উপায় আছে, যত তাড়াতাড়ি পারো লন্ডন গিয়ে শিফট হয়ে যাও। জয়ের সাথে সাথে তারা এমপ্লয়কে কল করে দ্রুতই তার জন্য লন্ডনের টিকিট বুক করতে বলে। এখন এসব করার একটু পরেই ওই হ্যাকার এবার আর কোনো উপায় না পেয়ে জয়ের গাড়ির সিস্টেমকে হ্যাক করে গাড়িতে থাকা টিভিতে জয়ের একটা ভিডিও প্লে করতে শুরু করে। যে ভিডিওতে জয় কিছুদিন আগে ফরেনার একটা মেয়ের সাথে গুডুরগু করেছে দেখা যাচ্ছে। এই সব কিছুই অনেক আগে থেকেই এই হ্যাকার তার কাছে কালেক্ট করে রেখেছে, জয়ের A to Z সব কিছুই। এখন জয়ের জন্য এটা সোজাসুজি হুমকি যে জলদি কল সিস্টেমের ডিভাইসগুলো অন করো, না হলে এই ভিডিও তোমার প্রাণপ্রিয় বয়ের কাছে চলে যাবে। ব্যাপারটা বুঝতে পেরে জয়ও তাড়াতাড়ি তার ডিভাইসগুলো আবারও অন করে দেয়। এর মাঝেই জয়ের বর্ষিয়া তাকে আবারও কল করতে শুরু করে। জয় তো ভয় পেয়ে যায় যে কোনোই ভিডিওটা হ্যাকারটা তার কাছে পাঠিয়ে দিল না তো, কিন্তু এখানে দেখা যায় জয়ের ছেলে ছিল। এমনিতেই সে তার বাবাকে কল দিয়েছে। এটা দেখে সে তার থেকে মোবাইলটা নিয়ে নেয়, সেই জয়ের সাথে কথা বলতে শুরু করে। এর এদিকে কথা বলছিল কি, অন্যদিকে হ্যাকারটা কি করে, জয়ের বাসায় স্টেয়াদের সেখানে যে টিভিটা ছিল ওইটাও হ্যাক করে। জয়ের সেই ভিডিওটা টিভিতে চালাতে শুরু করে। এটা দেখে জয়ের ছেলে তার মাকে ডেকে বলতে শুরু করে যে, মা দেখো টিভিতে বাবাকে দেখাচ্ছে। কিন্তু সে এদিকে জয়ের সাথে কথা বলছিল বিধায় ওদিকে সে মাথা দেয় না। ভিডিও কলে জয় এটা দেখছিল, সে আর পিছনের টিভিতে তার ভিডিওটাই দেখাচ্ছে। হ্যাকারটা তার ভিডিওটা প্লে করে দিয়েছে। আবার যতক্ষণে সে পেছনে ফিরে টিভির দিকে তাকাতে যাবে কি, ঠিক তার আগ মুহূর্তে হ্যাকারটা ভিডিওটা অফ করে দেয়। জয় যেন একদম মরার মুখ থেকে ফিরল, মানে সেকেন্ডের ভিতরে এই হ্যাকার জয়ের শরীর থেকে ঘাম ছড়িয়ে দিয়েছে। এরপর হ্যাকারটা জয়কে আবারও কল করলে জয় রেগে বলতে শুরু করে, যদি ওই ভিডিও আমার পরিবার দেখে নিত তাহলে আজ কি হতো, আমি আমার পরিবারকে হারাতাম। হ্যাকারটা মজা করে বলে, আরে জয়, সবাই জানতে তো পারুক যে তুমি কত রোমান্টিক। জয় বলে, দেখো অলরেডি তুমি আমার সবকিছু একেবারে ধ্বংস করে দিয়েছ, আমার ফ্যামিলিকে ছেড়ে দাও, এসবের মধ্যে আমার পরিবারকে টেনো না। হ্যাকারটা বলে, আরে জয়, এত তাড়াতাড়ি তুমি হার মেনে নিচ্ছ? আমি তো সবেমাত্র শুরু করেছি, আমি তো তোমার আরো বরবাদি দেখতে চাই। এরা এসব বলছিল কি, এর মাঝে জয়ের ওই ডক্টর বন্ধুরা তাই কল করে বলতে শুরু করে, জয়, একটা খারাপ সংবাদ আছে, আমাদের বন্ধু রাহুল আর আমাদের মাঝে নেই। অর্থাৎ জয়দের ওই 3 নম্বর বন্ধু একজন অ্যাক্টর ছিল না, তার কথাই বলছে। সে নাকি আজ তার শুটিংয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এটা শোনা মাত্রই জয় তো বুঝে যায় এসবই হ্যাকারটারই কাজ। এরকম একটা গড়বড় করে তার বন্ধুটাকে মারিয়েছে। কিন্তু জয়ের এই ডক্টর বন্ধুরা তার এসবে বিশ্বাস করছে না, সেও হ্যাকারটাকে অনেক হালকা দিয়ে নিচ্ছিল। তবে জয় কি করে, হায়দ্রাবাদে তার পরিচিত একজন পুলিশ অফিসারকে কল করে সবকিছুই তাকে জানায় যে এরকম একজন হ্যাকার তাকে টার্গেট করেছে, তাকে নিয়ে মাইন্ড গেম খেলছে। পুলিশ অফিসারটা জয়কে পরামর্শ দেয়, জয়, যদি তোমার কথা সত্যি হয় তাহলে তুমি কথায় কথায় ওই হ্যাকার থেকে তার ব্যাপারে কিছু না কিছু তথ্য কালেক্ট করার চেষ্টা করো, তার ব্যাপারে জানার চেষ্টা করো, এতে করে তাকে ধরতে সহজ হবে। এর একটু পরই হ্যাকারটা জয়কে আবারও কল দেয়, বলে, জয়, এরাতে সবেমাত্র শুরু, আগে গিয়ে তোমার সামনে আরো কত টাস্ক আসবে, সবগুলো তোমাকে পার করতে হবে। আপাতত তোমার পাশে যে গাড়িটা দেখা যাচ্ছে ওটাকে ফলো করে যাও। এখানে দেখা যায় জয়ের পাশে থাকা ওই গাড়িটার ভিতরেও মাস্ক পরা কেউ একজন ছিল। তবে জয় হ্যাকারটাকে পরিষ্কার না করে দেয় যে আমি তোমার আর কোনো কথাই শুনতে পারবো না। হ্যাকারটা বলে, যদি তুমি ওই গাড়িটাকে ফলো করো তাইলে আমার অবধি পৌঁছাতে পারবে, বলো তুমি কি তোমার ইগো দেখাবে নাকি আমার অবধি পৌঁছাবে। এটা শুনে জয় ওই গাড়িটাকে ফলো করতে শুরু করে। ওই গাড়িটাও জয়কে সুনসান এই জায়গায় নিয়ে আসে, এমনকি তাকে পিছন থেকে গান পয়েন্ট করে নেয়। গান পয়েন্ট করে জয়কে এই জায়গায় নিয়ে এসে তাকে এই জায়গাটা খুঁড়তে বলে। কিন্তু জয় এখানে সুযোগ বুঝে লোকটার উপর হামলা করে দেয়। লোকটা
দিলীপটাকে মেরে জয় উল্টো তাকে গান পয়েন্ট করে নেয়। কিন্তু এখানে দেখা যায় পিস্তলটা আসলে নকল পিস্তল ছিল। এসবের ব্যাপারে জয় লোকটাকে জিজ্ঞাসা করলে এই বলে, আমি কিছু জানি না। কেউ একজন আমার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠিয়ে কল করে আমাকে তোমাকে এই জায়গায় নিয়ে আসতে বলে। সো আমিও তার কথা মতোই যেরকম সে বলেছে ওরকমটাই করেছি বলে লোকটা এখান থেকে পালিয়ে যায়। তবে জয়ের সন্দেহ হ্যাকারটা তাকে এই জায়গায় কেন নিয়ে এসেছে আর এখানে বা মাটি কেন খুঁড়তে বলেছে। এটা ভেবে জয় কথা মতো এখানে মাটি খুঁড়তেই এখান থেকে ছোট একটা বক্স খুঁজে পায়। যেই বক্সটা খুলতেই আবার বক্সের ভিতরে একটা ফটো, যেই ফটোতে দেখা যাচ্ছিল স্কুলের ছোট্ট 3 জন বাচ্চাকে, আর তাদের পিছনে আরও একজন বাচ্চা দাঁড়িয়ে আছে। আর এই ফটোটা ছিল মূলত জয় এবং তার ওই 2 বন্ধুর ছোটবেলার ফটো। এটা দেখা মাত্রই জয়ের মাথায় সবকিছু বাড়ি খেতে শুরু করে, যার সাথে সাথে সিন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। যখন জয় এবং তার 2 বন্ধু স্কুলে পড়ালেখা করছিল তখন একদিন জয়ের বন্ধু রাহুল দৌড়ে এসে তাকে বলতে শুরু করে যে জয়, যেই শ্রুতিকে তুমি পছন্দ করো সেই শ্রুতি তো জনকে ভালোবাসে, দেখলাম তার সাথে ঘোরাঘুরি করছিল। এটা শুনে জয়ের তো মাথা খারাপ হয়ে যায়। সাথে সাথে সেই জনের রুমে গিয়ে ধরে তাকে ওখানে বেদম মারধর করতে শুরু করে দেয়। সোজা বলে দেয় শ্রুতির থেকে তুমি দূরে থাকো, শ্রুতি শুধু আমার। এই বলে জয়রা জনকে অনেক মারধর করে সেখান থেকে চলে যায়। পরের দিন শ্রুতি বিষয়টা জানতে পেরে যে জয়রা তার জন্য জনকে অনেক মারধর করেছে, তখন শ্রুতি এসে জয়কে অনেক বকাঝকা করে, বলে আজকের পর থেকে তুমি আমার আশেপাশেও আসবে না, আমি জনের সাথে ঘোরাঘুরি করব, সবসময় তার সাথে থাকব, দেখি তুমি তার কি করতে পারো। এসব কিছু শুনে জয় একটু ইগোতে লাগে। যার পরের দিন গিয়ে জয়রা এটা জানতে পারে সেই জন নামের ছেলেটার কিছু মেডিকেল ইস্যু ছিল, অর্থাৎ একটু অসুস্থ ছিল। এটার জন্য জনকে হসপিটাল গিয়ে ট্রিটমেন্টও করাতে হয়। আর যেই হসপিটালে জন ট্রিটমেন্ট করাতে যায় সেই হসপিটালটা অন্য কারো না, জনের সেই ডক্টর বন্ধু তার বাবারই হসপিটাল। এখন জন যে হসপিটালটা ট্রিটমেন্ট করাতে যায় এই বিষয়টা জানতে পেরে তার মাথায় অদ্ভুত একটা আইডিয়া আসতে শুরু করে, যেটা কি তা আমরা একটু পরে জানব। তার আগে সিন আবারও প্রেজেন্টে আসে। জয় তাড়াতাড়ি তার ডক্টর বন্ধুরা কল করে তাকে সাবধান করতে শুরু করে, সবকিছু তাকে বলতে শুরু করে। সাথে এটাও বলে ওই হ্যাকারটা তাকে প্রথম দিকে যেই নাম্বারটা বলেছিল, অর্থাৎ যেই নাম্বারে তাকে ডাকতে বলেছিল সেই নাম্বারটা ভাইবেলের একটা নাম্বার, যার অর্থ গুণাগারদের শাস্তি পৃথিবীতে পেতে হবে। দিলীপ, তুই আমাকে তাড়াতাড়ি এটা বল, আমাদের স্কুলে জন নামের যে ছেলেটার সাথে আমরা ওসব করেছিলাম তার একটা বড় ভাই ছিল, তার নাম কি ছিল? দিলীপ বলে, আবে ইয়ার, এসব কনের কথা কোথা থেকে কোথায় ভুলে গেছি, তার ব্যাপারে তো আমার কিছু মনে নেই। জয় বলে, আমার কথা শুন, সে হ্যাকার অন্য কেউ নয়, জনের ভাই সে হ্যাকার, সে আমাদের থেকে প্রতিশোধ নেয়ার জন্য এসব করছে, এমনকি অলরেডি সে রাহুলকেও শেষ করে দিয়েছে। সিন এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায়। যখন জয়রা জনের মেডিকেল ইস্যুর ব্যাপারে জানতে পারে তখন জয়রা পুরো স্কুলের মধ্যে একটা মিথ্যা খবর ছড়িয়ে দেয়, বলে জনের নাকি এইডস হয়েছে, দিলীপের বাবার হসপিটালেই তার ট্রিটমেন্ট চলেছে, তাই তারা জানতে পেরেছে এটা। এখন এই মিথ্যা খবরটা শুনে সবাই এটার উপরে বিশ্বাস করে নেয়। ফলে স্কুলের কোনো বাচ্চা আর জনের সাথে মিশতে চায় না, তার সাথে কেউ কথা বলবে তো দূরে থাক, তার আশেপাশেও পর্যন্ত যায় না। সাথে ওই শ্রুতিও জনকে ইগনোর করতে শুরু করে। জন তাদের বোঝানোর অনেক চেষ্টা করে যে তার এরকমের কোনো রোগ নেই, কেউ তার ব্যাপারে মিথ্যা বলেছে, কিন্তু তারপরও শ্রুতি তার থেকে দূরে চলে যায়। এসব হওয়ার ফলে জন ধীরে ধীরে এত পরিমাণের ভেঙে পড়ে, একদিন সে স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। যাওয়ার আগেই সে একটা লেটারে জয় এবং তার 2 বন্ধুর ব্যাপারে সবকিছু লিখে যায়। সিন প্রেজেন্টে আসে। জয়রা ওই ঘটনাটা মনে পড়তেই একদমই শকড যে তারা জনের সাথে যেটা করেছিল ওটার প্রতিশোধ নেওয়ার জন্যই জনের ভাই তাদের সাথে এখন গেম খেলছে। জয় দিলীপকে বলতে শুরু করে, যদি জনের ভাই প্রতিশোধ নেওয়া শুরু করে তাহলে তো প্রথমে গোড়াকে শুরু করবে, আর গোড়াটা ছিল স্কুলের প্রিন্সিপাল। কারণ জনের ওই ঘটনাটার পর প্রিন্সিপাল জয়দের বাবার কাছ থেকে টাকা খেয়ে তারা বিষয়টা ধামাচাপা দিয়েছিল। জয় সেই প্রিন্সিপালের মেয়ের নাম্বার কালেক্ট করে, সাথে সাথে তাকে কল করে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু এ জানায় তার বাবার কিছু মাস আগে মারা গেছে। কেমনে মারা গেছে ওইটা জিজ্ঞাসা করলে এ বলে, আমার বাবার হার্টের প্রবলেম ছিল, হার্টে একটা মেশিন ট্রান্সপ্লান্ট করা হয়, এখন জানি না একদিন ওই মেশিনটার কি যেন হয়ে যায়, সেটা ব্লাস্ট করে, বাবার মৃত্যু হয়। এটা শুনে জয় তো বুঝে যায় এটা হ্যাকারটারই কাজ, সেই হার্টের মেশিনটা হ্যাক করে এটা করেছে। জয় দিলীপকে কল করে সবকিছু জানায় যে প্রিন্সিপাল স্যারকে অলরেডি সে মেরে দিয়েছে, কারণ ঘটনাটার পর সে আমাদের বাবার কাছ থেকে টাকা খেয়ে আমাদের নাম যেন কারো সামনে না আসে ওটার ব্যবস্থা করেছিল। এরই সাথে জনের সে ভাইকেও টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিল। এখন তার নেক্সট টার্গেট দিলীপ, আমি আর তুমি। এইটা বলতেই এখানে দেখা যায় দিলীপের শরীর খারাপ হতে শুরু করে, ধরপড় করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে, আর জায়গায় শেষ। আসলে দিলীপ একটু আগে যে খাবারগুলো খেয়েছিল ওইখানে কিছু একটা মিশিয়ে দেওয়া হয়েছিল, আর অফকোর্স এইটাও তাদের থেকে যে প্রতিশোধ নিতে এসেছে সেই করেছে। জয় কলের মধ্যে এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি তার বউ শ্রেয়াকে কল করে বলে, জলদি কাপড়চোপড় সবকিছু প্যাকিং করো, আমাদের এই মুহূর্তে বের হতে হবে। এরই সাথে জয় এখানে তার পরিচিত পুলিশ অফিসারটিকে কল করে এসব কিছু জানিয়ে দেয় যে ও হ্যাকার দিলীপকেও শেষ করে দিয়েছে, আর আমি 100% শিওর এই হ্যাকার অন্য কেউ না,
আমরা যখন স্কুলে পড়ালেখা করতাম তখন সেখানে জন নামের একটা ছেলে ছিল, তার সাথে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যায়। তার প্রতিশোধ নেওয়ার জন্য তার ভাই এসব কিছু করছে। আপনারা জলদি তাকে খুঁজে বের করুন। হ্যাঁ, আমার এটুকু মনে আছে, জনের বাবার নাম ছিল ডেভিড। দয়া করে জলদি তাদের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করুন। অফিসারটাও বলে, ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। এর একটু পরেই হ্যাকারটা জয়কে আবারও কল করে। জয় বলে, আমি জানি তুমি কে। দেখো, জনের এরকম মৃত্যুতে আমরা অনেক কষ্ট পেয়েছিলাম। আমরা এটা ভাবতেও পারিনি যে এরকমের কিছু একটা হবে। আমরা জাস্ট শ্রুতিকে তার থেকে আলাদা করতে চেয়েছিলাম। বাকি বয়সটা তখন ওরকমেরই ছিল, বুঝতে তো পারছো। জানা না জানাতে হয়ে গেছে। তাই বলে তুমি ওরকম একজনকে মারবে? ওটা তো অপরাধ। হ্যাকার বলে, আমার ছোটবেলা, আমার স্বপ্ন, আমার ভাই, সবকিছু তোমরা তখন বরবাদ করে দিয়েছ। তোমাদের কারণে আজ আমার পরিবার পুরোপুরি ধ্বংস। আমার ভাই এবং আমার খুব অল্প স্বপ্ন ছিল, যে ছোট্ট স্বপ্নটাও তোমরা 3 জন শেষ করে দিয়েছ। এখন তোমার চোখের সামনেও তোমার পরিবার, তোমার স্বপ্ন শেষ হবে। বলে হ্যাকারটা জয়কে একটা ভিডিও পাঠায়, যে ভিডিওটা ছিল জয়ের বাসারই, যেখানে তার বউকে দেখা যাচ্ছে। একটা পার্সেল এসেছিল, সে আর সেইটাই নিতে যাচ্ছে। হ্যাকারটা বলে, ওই পার্সেলে বোম রাখা আছে, যেটা ফাটলে তুমি তাদের ছাইটাও পর্যন্ত খুঁজে পাবে না। হ্যাঁ, কিন্তু যদি টাইম মতো গিয়ে তুমি তাদের বাঁচাতে পারো, তাহলে তারা বেঁচে যাবে। জয়কে অনেক রিকোয়েস্ট করে যে বিষয়টা তোমার আর আমার মধ্যে, দয়া করে আমার পরিবারকে এসবের মধ্যে টেনো না, তাদের ছেড়ে দাও। বলে, ঠিক আছে, আমি তোমার পরিবারকে ছেড়ে দিব, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দাও, আমার নাম কি? জয় এখানে এই নামতে পর্যন্ত বলতে পারে না। হ্যাকার বলে, ঠিক আছে, তোমাকে আমি 2টা টাস্ক দেব, যদি তা পূরণ করতে পারো তাহলে তোমার পরিবারকে ছেড়ে দেব। প্রথম টাস্ক, আজকে জনের জন্মদিন, তাকে উইশ করো। কথা মতো জয় অনেক বিনয়ের সাথে জনকে তার জন্মদিনে উইশ করে। এরপর হ্যাকার জয়কে দ্বিতীয় টাস্কটা বলতে শুরু করে, তাকে একটা লোকেশনে যেতে বলে। জয় কথা মতো ফাটাফাট সেই লোকেশন অনুযায়ী সে দেখে এটা একটা চার্চ ছিল। হ্যাকার বলে, কনফেশন রুমের দিকে যাও। কথা মতো জয় কনফেশন রুমের দিকে গিয়ে সেটা ওপেন করতেই ওখানে দেখা যায় অনেকগুলো মেয়েকে আটকে রাখা হয়েছিল। হ্যাকারটা বলে, সবগুলো মেয়েকে সেক্স ট্রাফিকিংয়ের জন্য আটকে রাখা হয়েছে। একটু পরেই রাশিয়ানস মাফিয়ারা এদেরকে এখান থেকে নিয়ে যেতে আসবে, আর অলরেডি তাদের ক্যামেরায় তোমার চেহারা রেকর্ড হয়ে গেছে। তারা আর তোমাকে তো ছাড়ছে না। এরই সাথে আমি ওদেশের পুলিশকেও ইনফর্ম করে দিয়েছি। এখন তোমার সামনে 2টো অপশনই খোলা আছে। পুলিশ আসবে, তোমাকে গ্রেপ্তার করবে, কারণ তারা জানবে তুমি এদেরকে কিনতে এসেছ। দ্বিতীয় অপশন, পুলিশরা আসার আগে আগেই রাশিয়ানরা তোমাকে মারতে আসবে। এখন তুমি যদি তাদের সাথে ফাইট করে এদেরকে বাঁচাতে পারো, তাইলে তাদেরকে বাঁচিয়ে ফাটাফাট এখান থেকে বেরিয়ে যেতে পারো। তোমার কাছেই 2টো অপশনই আছে। তো এদিকে কথা মতো দেখা যায় সেই মাফিয়াগুলো জয়কে মারার জন্য আসছিল, কিন্তু যেমনটা আমরা শুরুতেই জেনেছিলাম, জয় একজন আর্মি অফিসার ছিল, তাই ফাইটিংয়ে সে অনেক এক্সপার্ট। যেহেতু ট্রেনিং প্রাপ্ত, এই মাফিয়াগুলোর সাথে সে জবরদস্তভাবে ফাইট করে, এক এক করে সে সবাইকে মেরে ফেলে। এরপর কথা মতো পুলিশ আসার আগে আগেই সে এখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। সাথে সাথে হ্যাকার তাকে আবারও কল করে তাকে বাহবা করতে শুরু করে, যে বাহ, কি দারুণভাবে ফাইট করলে। এখন তুমি তোমার মোবাইলের টাইমারটা দেখো, যখন এই টাইমার 0তে আসবে, ওদিকে তোমার বউ আর তোমার সন্তান ধুম। যদি পারো তাহলে টাইমার শেষ হবার আগে আগে তাদের গিয়ে বাঁচিয়ে নাও। এটা শুনে জয় অনেক স্পিডে গাড়ি চালাতে শুরু করে, কিন্তু একটু সামনে যেতেই তার গাড়ির কোনো একটা সমস্যা হয়ে যায়। ফলে গাড়িটারি ফেলেই জয় দেয় এক দৌড়। আর এই দৌড়াদৌড়ির মাঝেই জয়ের পরিচিত সেই পুলিশ অফিসারটা কল করে তাকে জানাতে শুরু করে, যে জয়, মোরা তুমি যে জনের বাবার ডেভিডের কথা বলেছিলে, তার অ্যাড্রেসটা খুঁজে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই এই ডেভিড আমাদের কাজটা নিতে হবে, তোমার চিন্তা করতে হবে না। এদিকে দেখা যায় জয় টাইমার শেষ হওয়ার আগে আগেই তার বাসায় পৌঁছাতে পারে না। হ্যাকার তাকে কল করে বলে, জয়, তুমি তো টাস্কে হেরে গেলে। জয় তাকে এবার হুমকি দেয়, আমার ফ্যামিলিকে ছেড়ে দাও, তাহলে আমিও তোমার বাবাকে ছেড়ে দিব। তোমার বাবা এখন আমাদের কবজায়। এটা শুনে দেখা যায় হ্যাকারটা জয়ের সামনে অনুরোধ করতে শুরু করে, যে জয়, দয়া করে আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে কিছু করিও না, আমি তোমার পরিবারকে ছেড়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তোমার মোবাইলে একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করে এই পাসওয়ার্ডটা টাইপ করে দাও, তাহলে তোমার বাসায় সেই বোমটা অফ হয়ে যাবে। কথা মতো জয় সেই রকমটাই করে, অর্থাৎ লিঙ্কে গিয়ে পাসওয়ার্ড টাইপ করে দেয়। এটা করার পর আবারও সে দৌড়াতে শুরু করে। এর একটু পরেই সে তার ঘরে এসে পৌঁছায়। এসেই সেই পার্সেলটা ওপেন করতে শুরু করে, অর্থাৎ যেটার মধ্যে বোম ছিল। কিন্তু এটা ওপেন করতে দেখা যায় এর ভিতরে আসলে কোনো বোমাটোমা ছিল না, এর ভিতরে জয়ের ছেলের জন্য খেলনা ছিল। সাথে সাথেই ওই পুলিশ অফিসারও কল করে জয়কে বলতে শুরু করে, জয়, জনিদের বাবার ডেভিডের সেই অ্যাড্রেসটা ফেক ছিল, ওইখানে কেউই নেই, কেউ একজন জেনে বুঝেই আমাদের মিস ইনফরমেশন দিয়েছে। আসল সত্য হচ্ছে জনের বাবা সেই ডেভিড 1 বছর আগেই পুন্ডিচেরিতে সে মারা গেছে। এটা বলে কল রাখতেই হ্যাকার আবারও জয়কে কল করে বলতে শুরু করে, আরে জয়, এত সহজে ক্লাইম্যাক্স কিভাবে শেষ হবে? তুমি কি ভেবেছিলে এত সহজে আমার সবকিছু ধরে নিবে?
চলো তোমাকে এবার একটা হার্ট অ্যাটাক দিই। একটু আগে যে লিঙ্কে ক্লিক করে তুমি পাসওয়ার্ড টাইপ করেছ, এটার অর্থ ছিল তুমি নিজে তোমার মোবাইল থেকে, তোমার ঘরের ডিভাইস থেকে CIA এর সার্ভার হ্যাক করেছ, আর তোমার লিঙ্ক হয়ে গেছে সরাসরি ওখানের মাফিয়াদের সাথে। এখনই পুলিশ এসে তোমার দরজায় নক করবে, আর মিনিমাম 20 বছরের জন্য চলে যাও হাজতের পিছনে। এটাই হচ্ছে তোমার শাস্তি, নিজের চোখের সামনে নিজের ধ্বংস দেখা। এটা বলতে না বলতেই কথা মতো ওখানের পুলিশ এসে জয়কে গ্রেপ্তার করতে শুরু করে, কারণ হ্যাকারটা পুরো প্ল্যান ওইভাবে সাজিয়েছিল। তবে জয়ও চিৎকার করে করে বলে যায়, তুমি যেখানে থাকো না কেন, আমার সাথে যেটা করেছ আমি আবারও ফিরে আসবই, আর তোমাকেও খুঁজে বের করবই। এভাবে জয়কে পুলিশ ধরে নিয়ে যায়। সিন শিফট হয়ে যায় এর 6 বছর পর হংকংয়ে। এখানে আমরা এই লোকটাকে এবং তার পরিবারকে দেখতে পাই। তার পরিবারকে নিয়ে অনেক হাসি খুশিতে দিন পার করছে। তখনই তার কাছে একটা কল আসে। কল রিসিভ করতেই ওদিক থেকে কারো গলার আওয়াজ শুনে বুঝে যায়, আর বলে, জয়, আমি জানতাম তুমি একদিন না একদিন বেরিয়ে আসবেই, তবে এত তাড়াতাড়ি যে বেরিয়ে আসতে পারবে ওটা তো ভাবিনি। চলো, ভালোই হয়েছে, নতুন করে আবার সবকিছু শুরু করতে পারো, নতুন জীবনের দিকে এগিয়ে যাও। জয় বলে, এভাবে কিভাবে নতুন করে শুরু করব? তুমি আমার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছ, তোমাকে খুঁজে বের করতে আমার অনেক টাইম লেগে গেছে, এবার অপেক্ষা করো, আমি আসছি। এখানে আমরা জানতে পারি এই ছিল সেই হ্যাকার। বলে, দেখো জয়, আমার ভাইয়ের সাথে তোমরা যা করেছ আমিও তোমাদের সাথে ঠিক এমনটাই করেছি, তাই বিষয়টা এখানে শেষ করাটাই বেটার। জয় বলে, উহু, এবার আমি তোমাকে কিভাবে এত সহজে ছেড়ে দিব? তোমাকে আমি অল্প অল্প করে শেষ করব। হ্যাকারও বলে, তাহলে তুমি ডিসাইড করে নিয়েছ তাই তো? তাহলে চলো খেল শুরু করা যাক, দেখি কে কতদূর যেতে পারে। এভাবেই এখানে শেষ হয় ড্রাইভ মুভির প্রথম পার্ট, অর্থাৎ মুভিটার দ্বিতীয় পার্ট আসতে চলেছে, যেখানে দেখা যাবে মাইন্ড গেমের আসল লড়াই। আর পার্ট 2 পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। সাথে এই ভিডিওতেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী এইরকমই দারুণ কোনো সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।